রাজধানী পল্লবীতে শিশু রাবিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ সিএমএম কোর্টে জমা দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই ঘটনার ডিএনএ ময়নাতদন্ত এবং ভিসেরার রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। শনিবার ফরেনসিক ইউনিট থেকে এ সমস্ত প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে সিআইডি। গুরুত্বপূর্ণ এ সমস্ত ফরেনসিক নথিপত্র পেয়ে অভিযোগপত্র তৈরির কাজ প্রায় শেষ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হলে তা দিয়েই অভিযোগপত্রের ড্রাফট তৈরি হয়। চার্জশিটে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া এই মামলায় বিচার কার্য পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রাবিসা ধর্ষণ ও হত্যা মামলা চার্জশিট জমা নিয়ে বিস্তারিত জানতে চাই নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুহাইমিনুল অপু। আরও এক মিনিট জানাবেন, চার্জশিট জমা দেওয়ার কথা রয়েছে, আমরা বলছি কটা নাগাদ সেটা হতে পারে? এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তারা আদালতে পৌঁছেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু এখনো পৌঁছেনি, তবে ঘণ্টাখানেকের ভিতরেই কিন্তু তার আদালতে পৌঁছানোর কথা রয়েছে। তবে রাকিব, আমরা সিআইডি মারফত কিন্তু জানতে পেরেছি, অর্থাৎ নাম প্রকাশ না করা সত্ত্বেও তিনি যেটি বলেছেন যে এই হত্যার আগেই কিন্তু রামিসাকে ধর্ষণ করা হয়েছে, এরপরে কিন্তু তাকে শ্বাসরোধে হত্যা করা হয়, এরপরে কিন্তু তাকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এটা কিন্তু আমরা সিআইডির একটি সূত্র থেকে এটি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেই চার্জশিট সেটি কিছুক্ষণের মধ্যেই এটি সিএমএম কোর্টের বিচারিক আদালতে এটি জমা দেওয়া হবে। তারপরে কিন্তু এটি আমরা আরও পূর্ণাঙ্গভাবে এটি আপনাদেরকে জানাতে পারবো। তবে সকাল থেকেই কিন্তু আমরা এখানে সিএমএম কোর্টের সামনে রয়েছে, এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং পাশাপাশি এখানে যিনি মামলার তদন্ত কর্মকর্তা রয়েছেন ওয়াহিদুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে পুরো যেই মামলার চার্জশিট সেটি কিন্তু প্রায় প্রস্তুত করে ফেলেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই এই আদালতে সেটি জমা দেবেন, সেটি কিন্তু আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন যে 19শে মে কিন্তু রামিসাকে হত্যা করা হয়, তার আগে কিন্তু ধর্ষণ করা হয় এবং পরে কিন্তু তার মাথা বিচ্ছিন্ন করা হয়। অর্থাৎ এই অভিযুক্তকারী প্রধান আসামি যিনি রয়েছেন সোহেল রানা, তিনি এবং তার স্ত্রী যিনি রয়েছেন, এই দুইজনের বিরুদ্ধেই কিন্তু আজকে মূলত এই চার্জশিট দেওয়া হবে। এরপরে কিন্তু আজকে বিচারিক আদালতেও এই মামলাটি যাওয়ার কথা রয়েছে। তবে ঈদের পর নাগাদ কিন্তু এই মামলাটি নিয়ে বিচারের শুনানি যেগুলো রয়েছে সেগুলো চলবে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু যেটি বলেছেন যে 1 মাসের মধ্যেই কিন্তু এই বিচার কাজ সম্পন্ন হবে, এটি কিন্তু তারা আশ্বস্ত করেছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে রবিবারই এখানে এই মামলার চার্জশিট, পূর্ণাঙ্গ চার্জশিট সেটি জমা দিবেন। গতকাল সিআইডি থেকে কিন্তু মামলার তদন্তকারী যিনি এসআই রয়েছেন পল্লবী থানা, তার কাছে কিন্তু এগুলো জমা দেওয়া হয়। অর্থাৎ তার ডিএনএ, এই রামিসার ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্ত রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট সেগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছেছে এবং সেগুলো তারা পর্যালোচনার পরে তারা কিন্তু সেটি প্রস্তুত করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা এই সিএমএম কোর্টে এসে এটি কিন্তু তারা জমা দিবেন। এর পরবর্তীতে কিন্তু এখানে আমরা আইনজীবীদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং তখন কিন্তু রাকিব আমরা এই মামলার বিস্তারিত আমরা জানতে পারবো। এবং আপনি বলছিলেন কিছুক্ষণ হতে পারে, সেটা ঘণ্টাখানেক, এবং আপনি তো আছেনই, আপনার মাধ্যমে নিশ্চয়ই সিএমএম আদালতে সেই চার্জশিট দাখিল হলে সেটার আরও আপডেট জানতে পারবো। সহকর্মী মুহাইমিনুল অপু যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে, বলছিলেন ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রেলপথে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। কমলাপুর থেকে এখন পর্যন্ত 2-1টি ট্রেন ছাড়া বাকি সবই সময় মেনে ছেড়ে গেছে। সকালে ঈদযাত্রার পরিস্থিতি দেখতে কমলাপুর রেল স্টেশনে যান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, রেল যাত্রায় দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে কাজ করছে কর্তৃপক্ষ। এছাড়া শিডিউল বিপর্যয় যেন না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। এর বাইরে আগামীকাল থেকে আরও 5 জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন মন্ত্রী। ওদিকে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরাও। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক, সেখানকার আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরাদ, সকালে আমরা দেখছিলাম এখানে সড়ক পরিবহন মন্ত্রী এসেছিলেন, তিনি মূলত কি বলেছেন মোটা দাগে সেটা একটু জেনে নিতে চাই। একই সঙ্গে যাত্রীদের প্রতিক্রিয়াও জানবো। শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা সেটি একটু জানাবেন আমাদেরকে ফরহাদ। যেহেতু সরকারি ছুটি এখন পর্যন্ত ঘোষণা হয়নি, আজ সর্বশেষ কার্যদিবস, অর্থাৎ অফিস শেষ হওয়ার পরে একটা ভিড় বাড়বে। অন্যান্য বারের মতো এই ঈদের যে সকল ভিড় আমরা মোটামুটি মোটা দাগে দেখে থাকি তা হচ্ছে সরকারি ছুটি ঘোষণা এবং পোশাক শ্রমিক যারা রয়েছেন তাদের ছুটি ঘোষণার পর থেকে কিন্তু আসলে ভিড়টা বাড়ে। এখন পর্যন্ত স্বাভাবিক, একেবারেই মোটামুটি স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে সিলেট
অভিমুখে ছেড়ে যাবে একটু পর জয়ন্তী এক্সপ্রেস। এই জয়ন্তী এক্সপ্রেসে কিন্তু মোটামুটি যাত্রী সমাগম স্বাভাবিক রয়েছে। সেহেতু বলা যায় যে আসলে বিকেলের পর বা সন্ধ্যার দিক থেকে খুব একটা বড় রকমের ভিড় আমরা দেখতে পাবো এই রেলে ট্রেনে। শিডিউল বিপর্যয় মোটা দাগে নেই, দু একটা ট্রেন একটু এদিক সেদিক হয়েছে, একটু দেরি হয়েছে, এবং বুড়িমারি এক্সপ্রেসটা দেরি হয়েছে। সড়ক পরিবহন সেতুমন্ত্রী রবিউল আলম তিনি জানিয়েছেন যে রেল লাইনে যেহেতু এখন ধান কাটার মৌসুম, খড়কুটো নেড়ে দেওয়ার ফলে কিন্তু একটু দেরি হচ্ছে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য একটু সময় লাগছে, এগুলো সরানো হচ্ছে, একটা ছোটোখাটো একটু সময় বাড়ছে। আর দুর্ঘটনার প্রবণ যে সকল জায়গা রয়েছে, রেল হোক সড়ক হোক, সব জায়গাতে সেসব জায়গা চিহ্নিত করে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল পরিবহন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাশাপাশি আগামীকাল থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চালু করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া 51টি অতিরিক্ত বগি চালু করার কথা তিনি জানিয়েছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই, একজনের সাথে কথা বলবো। যাচ্ছেন, ঈদ যাত্রাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে অন্যান্য বারের চেয়ে? আলহামদুলিল্লাহ, এবার ঈদ যাত্রাটা আমার জন্য বিশেষ করে অনেক ভালো, কারণ আমি দীর্ঘ 2 মাসে মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছি, এই জন্য আমার জন্য অনেক আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। আর এবারে যাত্রাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি কোনো অসুবিধা হবে না এবং আমরা নিরাপদেই আমাদের গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একজন নারী যাত্রীর সাথে কথা বলি। কোথায় যাচ্ছে? হবিগঞ্জ। আচ্ছা, অন্যান্য বারের চেয়ে এবারের যাওয়াটাকে একটু সহজ আরামদায়ক মনে হচ্ছে কিনা? সব সময়ই দেখা যায় যে ঈদের মধ্যে যাওয়া হয় বা পূজার মধ্যে, তখন সবসময় এমন ভিড় থাকে যদিও, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রায় 2 মাস পর ক্যাম্পাস থেকে বাসায় যাচ্ছি। এবং ফরহাদ, আমরা আসলে শিরোনামে যেটা বলছিলাম যে যাত্রীরাও কিছুটা স্বস্তি জানিয়েছেন, সেটা খুবই দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে, এবং পরবর্তীতে আর আশা করি আরো কথা হবে আপনার সঙ্গে। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকবি ফরহাদ ইবনে মালিক বলছিলেন। এদিকে ঈদের বাকি আর মাত্র কটা দিন, তবে এখনো বাস টার্মিনালগুলোতে যাত্রীদের বাড়তি চাপ চোখে পড়েনি, এবং আজ বিকেলের পর থেকে সড়ক পথে চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমরা আরেকটু আপডেট নিতে চাই, সড়ক পরিবহনের যুক্ত হচ্ছেন সহকবি মিল্টন আনোয়ার। মিল্টন, আমরা রেল স্টেশনের খবর নিচ্ছিলাম এবং সেখানে আসলে যাত্রীদের উপস্থিতি ছিল। সড়কের ক্ষেত্রে যদি আমরা বাসের কথা চিন্তা করি, যাত্রীদের উপস্থিতি কিছুটা কম, যতটা আমরা জানতে পারছিলাম। ঠিক এই মুহূর্তে কি দেখছেন, যারা আসলে বাস কর্তৃপক্ষ, তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, সার্বিক চিত্রটা কেমন আসলে? রাকিব, আমরা আছি এই মুহূর্তে মহাখালী বাস স্টেশনে, এবং আপনি জানেন যে এখানে থেকে বাংলাদেশের ময়মনসিংহ এই অঞ্চলের একটা বড় অংশের মানুষ এখান থেকে যাত্রা করে। এবং আপনাকে যদি আমি দেখাই যে আসলে ঈদ যাত্রার যেই আনুষ্ঠানিকতা বা ঈদ যাত্রার যে ভিড়, সেটা কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। এবং এখন এই মুহূর্তে সকালে এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে একটা বেশ বড় ভিড় এবং বড় লম্বা লাইন আমরা দেখছি, যেটি আসলে সচরাচর আমরা অন্যান্য এই 7 দিনের অন্যান্য সময়ে দেখি না। অর্থাৎ এরা সকলেই কিন্তু ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। এবং আজকে যদিও শেষ কর্মদিবস, কিন্তু তার আগে আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আগে থেকে বন্ধ হয়ে গিয়েছে, ফলে যারা আগে থেকে একটু ঝামেলা কমাতে সে যেতে চান, কিংবা আরও একটু বেশি সময় প্রিয়জনের সান্নিধ্যে থাকতে চান, তারা কিন্তু চলে এসেছেন। এবং আমরা দেখছি যে একটা লম্বা লাইন এখানে টিকিটের জন্যে। এবং সেক্ষেত্রে আমরা এই বাসের যে টার্মিনালের আশেপাশে যেটা দেখেছি, সেখানে অসংখ্য বাস তারা দাঁড়িয়ে আছে যে যাত্রীর অপেক্ষায়। এবং আজকে যেহেতু এই অফিসের পরে একটি মূল যে ঈদের যাত্রার যে ভিড়, সেটি এই কাউন্টারে শুরু হবে, সেই প্রস্তুতিটি কিন্তু নেওয়া আছে। এবং আমরা 2-4 জন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা বলেছেন যে তারা আজকে একটু যাতে এর পরে ক্ষেত্রে ঝামেলা হতে পারে, ঝঞ্ঝাট হতে পারে, সেই ঝামেলা এবং ঝঞ্ঝাট এড়াতে আজকেই তারা এই সময় দিনের দিনে তারা বাড়ি যেতে চান, বা তারা যাদের গন্তব্যে যেতে চান। এবং যেটি বলা হচ্ছিল যে হয়তো আজকে যে সকালে খুব একটা ভিড় থাকবে না, কিন্তু আমরা দেখছি যে টার্মিনালগুলোতে আসলে কিন্তু একটা বড় ভিড়ই আমরা দেখতে এবং পাচ্ছি। আপনার মাধ্যমে আমরা যাত্রীদের, অপেক্ষমান যাত্রীদের লম্বা সারি দেখতে পাচ্ছি। হাতে আর মাত্র 3টি দিন বাকি আছে, আজকের দিনটি ধরলে, কাজেই আজকে বিকেলের পর থেকে যাত্রী চাপ বাড়বে আপনি বলছিলেন। এরপরে যখন আপনার কাছে আসবো মিল্টন আনোয়ার, একটু জানার চেষ্টা করবো বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। স্বয়ং মিল্টন আনোয়ার যুক্ত হয়েছিলেন, বলছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে। এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। এখনও দাম যাচাই বাছাই এবং পছন্দের পশু খুঁজতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা বেশি হবে বলে মনে করছেন বিক্রেতারা। নির্বিঘ্ন এবং নিরাপদে পশু ক্রয় আর বিক্রয় নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে হাট কর্তৃপক্ষ। মামুন হুসাইনের রিপোর্টে বিস্তারিত। 2,25,000 টাকায় বিক্রি হয়েছে এই গরুটি। এতে সন্তুষ্ট কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী জাকির।
আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে খুশি ক্রেতাও। বাজারের পরিস্থিতি আমরা সন্তুষ্ট। বাজারের যে পরিস্থিতি এখন পর্যন্ত আছে তাতে আমরা খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আসার পরপরই প্রথম একটা গরু দেখলাম, দেখার পরপরই পছন্দ হলো। দাম আহামরি চাইনি উনি। গরু আমি তো কিনলাম, আমার ছেলে পছন্দ করছে, ছেলের পছন্দেই আমি নিয়ে এনেছি। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিয়াবাড়ি হাটে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ছোট, মাঝারি ও বড় আকারের গরু ছাগলে ভরে উঠেছে কোরবানির হাট। বিক্রেতারা বলছেন ঈদের কাছাকাছি সময়ে হাট পুরোপুরি জমে উঠবে। হাটের সার্বিক ব্যবস্থাগুলো ভালোই আছে, যেমন এই বাঁশকুটি যা লাগে এরা হাটকুটি দিছে আমাদের। দাম মোটামুটি আমি চাচ্ছি 90, 80, 85 হলে পর আমি দিয়ে দেবো। সাইকেল বেরি টেরি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ধরো এখন গরু মনে হয় ভালো দামে বেচতে পারবো না। এদিকে হাটে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার আনাগোনা। অনেকেই আগে থেকেই দেখে রাখছেন পছন্দের কোরবানির পশু। কেনার জন্য আসি নাই, ধরতে গেলে এখন আমরা দেখতে আসছি, দেখতেছি, পছন্দ হলে কিনবো। সবাই চায় 2 টাকা বেশি পাবো কেমন, যে কারণে তারা গরু আটকায় রাখছে আর কি। আমার যত ধারণা হয়তো 2 দিন পরে যেটা 2.5 লাখ চাচ্ছে সেটা হয়তো দেখেন 2 লাখ টাকা বিক্রি করে দেবে আর কি। দাম চাচ্ছে বেশি, কিন্তু দেখা যায় দামাদামি করে কিনলেই সঠিক ইয়ের মধ্যে কেনা যাচ্ছে আর কি। আমার যে গরুটা কিনছি আমি খুব সন্তুষ্ট, আমি খুব কনফিডেন্স। সবাই আসছে, দেখতেছে, যার পছন্দ হচ্ছে সবাই নেওয়ার মতো প্রস্তুতি করছে। দেশি গরু খুব ভালো লাগে, দেশি গরু তো সবসময় কিনা হয়, তো দেশি গরু খুব সুন্দর। পশুর হাট সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা ব্যবস্থা নিয়েছেন হাট কর্তৃপক্ষ। নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় নিশ্চিতে কাজ করছেন তারা। নিরাপত্তা বাহিনী আমাদের এখানে এসে তারা সর্বোত্তক নিরাপত্তার চাদরে পুরো হাট এরিয়া তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে। এর সাথে আমরা আমাদের 2000 ভলেন্টিয়ার টিম দিয়েছি, এক্সপার্ট দক্ষ ভলেন্টিয়ার টিম দিয়েছি। তাই নিরাপত্তা বাহিনীর সাথে তারা হাট ম্যানেজমেন্টে হাট পরিচালনার কাজ করতেছে। এখানে একটা ব্যাপারে কোনো অসুবিধা দেখার জন্য তারা কাজ করতেছে। ব্যাপারীদের আশা দ্রুতই ক্রেতাদের চাপ আরও বাড়বে এবং জমে উঠবে বেচাকেনা। মামুন হুসাইন, 71, ঢাকা। রাজধানীতে গরুহাটের খবর রাখছেন সহকর্মী মামুন হোসেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মামুন, ঠিক কোন হাটে ঠিক এই মুহূর্তে আপনি আছেন একটু বলবেন, এবং গেলবারের সাথে তুলনা করলে কি দেখছেন, এবার পশুর দাম কেমন, বিক্রেতারা কি বলছেন, দর্শনার্থী নাকি ক্রেতা, কাদেরকে আপনি বেশি দেখছেন আসলে? রাকিব, আমি এখন অবস্থান করছি গাবতলীর পশুর হাটে। এখানে কিন্তু সকাল থেকে তেমন গরুর যে বেচাকেনা সেটা কিন্তু এখনো জমে ওঠেনি, ক্রেতাও তেমন দেখা যাচ্ছে না। তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু এইখানে বেচাকেনা শুরু হবে বলে আমাদেরকে এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমার সামনেই যে একটি গরু দেখা যাচ্ছে, গরুটির নাম কিন্তু ব্ল্যাক ডায়মন্ড। এটি জামালপুর থেকে আনা হয়েছে। এটার দাম প্রায় 12 লক্ষ টাকা কিন্তু চাওয়া হচ্ছে। এছাড়া আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে ঈদের 1 দিন বা 2 দিন আগে কিন্তু এখানে পুরোদমে বেচাকেনা শুরু হবে। আমি একজন ক্রেতার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কি কি গরু? আমি আদাবার সুইচ গেটেতে এসেছি। কি কি গরু দেখলেন? এ তো বিভিন্ন প্রজাতির গরু দেখলাম আর কি। গরুর দামটা এবার কেমন? মোটামুটি ভালো। উনি যেমনটি বললেন যে গরু উনি দেখছেন, দাম যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই শেষে কিন্তু তিনি আসলে গরুটা কিনবেন। আমি আরেকজন ক্রেতার সাথে একটু যুক্ত হতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কি কি গরু আপনি দেখলেন? আমি এসেছি কল্যাণপুর থেকে। মোটামুটি গত বছরের তুলনায় এই বছর মোটামুটি ভালো বড় গরু উঠছে হাটে। এখনো হাট জমজমাট হয় নাই, তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীকাল থেকে হাট জমজমাট হবে এবং ক্রেতা বিক্রেতা উভয় শান্তি ও শৃঙ্খলাভাবে হাটে প্রবেশ করবে এবং গরু ক্রয় বিক্রয় করতে পারবে। এবার দামটা আপনার কাছে কেমন? যেহেতু গ্যাস এবং তেলের দাম বাড়তি, সেক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তাদের গরু হাটে আনতে অনেক খরচ হয়েছে, তো বিগত বছরের তুলনায় এই বছর একটু দাম বাড়তে আর কি, এখনো বোঝা যাচ্ছে না। রাকিব, আপনি যেমনটি শুনছিলেন, এবার কিন্তু দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গতকালকে আমরা দিয়াবাড়ির গরু হাটে ছিলাম, সেখানে কিন্তু আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কেউ বলছেন দাম বেশি, কেউ বলছেন দাম স্বাভাবিক রয়েছে। আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি গরুটি কোথা থেকে নিয়েছেন এবং আপনার গরুটা আসলে যে 11 লক্ষ টাকা, আপনি একটু আমাকে বলেন যে আপনার দাম ফিস দেওয়া আছে, ওই দাম হলে বিক্রি করবো। কত চাচ্ছেন? 11,99,000। এই যে ব্ল্যাক ডায়মন্ড, এটার বিশেষত্ব কি? এটার দামটা আসলে কেন?
খুব সুন্দর, তো চাহিদা বেশি, এই জন্যই দেওয়া হয়েছে। উনি যেমনটি বলছিলেন যে গরু ব্ল্যাক ডায়মন্ড গরু, ওনার গরুর নাম আসলে ব্ল্যাক ডায়মন্ড, সেই কারণে কিন্তু এই গরুর অনেক চাহিদা অনেক পশু এখানে এবং দামও বেশ ভারী। এবং আপনি বলছিলেন গতবারের সাথে তুলনা করলে দামের হেরফের আসলে খুব একটি বেশি হয়নি, তবে সময়ের সাথে সাথে দেখা যাক ক্রেতা উপস্থিতি বাড়লে দাম কতটা নামে, এবং তখন নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সঙ্গে। গরুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন হুসাইন। বিমানে ফুয়েল লোডিংয়ে দক্ষ শ্রমিক না নিয়ে ভয়াবহ জালিয়াতি করেছে পদ্মা অয়েল কোম্পানি। নিয়োগে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন থাকলেও তা মানা হয়নি। অভিজ্ঞতার ভুয়া এবং জাল সনদে এই চাকরি নিয়েছে অনেকেই। ৭১ অনুসন্ধানে পাওয়া গেছে তথ্য প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, অনভিজ্ঞ ফুয়েল লোডিং কর্মীদের কারণে ঝুঁকিতে দেশীয় এবং আন্তর্জাতিক রুটে বিমান পরিবহন। রাশেদ আরিসের বিশেষ প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ফুয়েল লোডিংয়ের কাজ করেন মোট ৪৮ জন। এদের মধ্যে স্থায়ী আছেন ১৬ জন, আর ৩২ জন কাজ করে চুক্তিভিত্তিক। এখানে কাজের ক্ষেত্রে অস্থায়ীভাবে কাজ করাদেরও কোনো ফিলিং স্টেশনে ৩ বছরের অভিজ্ঞতা লাগে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল প্রায় ১৪ বছর পর গেল বছর ফুয়েল অ্যাটেন্ডেন্ট পদে ১৪ জনকে নিয়োগ দিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কাজে ৩ বছর অভিজ্ঞতার শর্ত দেয়া হয়েছিল। বিমানে তেল ভরার কাজের অভিজ্ঞতা থাকলে পাবে অগ্রাধিকার। কিন্তু বেসরকারি কোম্পানি পদ্মা অয়েল গেল বছর এই পদে নিয়োগের ক্ষেত্রে নিজেই নিজের শর্ত ভঙ্গ করেছে। পদ্মা অয়েলের নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার গুরুত্ব দিলেও চুক্তিভিত্তিক কাজ করা ৩২ জনের কাউকেই নিয়োগ দেয়নি, যারা প্রত্যেকেই পরীক্ষায় ভালো করেছে বলেও দাবি করেন। এখানে অগ্রাধিকার আমরা পাই নাই, বাইরের থেকে লোক সব নেওয়া হয়েছে। এখন আমাদের যে ডকুমেন্টগুলো আছে, ওদের যেগুলো যাচাই করলে হয়তো আপনারা বুঝতে পারবেন, বা আমাদের সরকার আছে যেগুলো ধরে যাচাই করে দেখতো, এই সরকার আমলে তো আমাদের এই নিয়োগটা হয়েছিল আর কি। এই যে আমরা যে গাড়ি দিয়ে আমরা রিফুলিংগুলো করি, তারা এই গাড়িটা লাইফের প্রথম এই অফিসে আসার পরে দেখতেছে। এখানে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের বলা হয় কি, এভিয়েশন তোমরা অন্য কোথাও প্রতিবাদ করতে পারবে, কিন্তু এভিয়েশনে যারা কর্মরত আছে ওরা প্রতিবাদ করতে পারবে না। আমাদের যদি কালকে না আসতে বলো, তাহলে আমরা এখন আমাদের আর কোনো আইন কোনো কিছু করার নাই, কিছুই থাকবে না আমাদের। এদের কারো কারো কাজের অভিজ্ঞতা ২৫ বছর ছাড়িয়েছে। ২০২৫ সালের নভেম্বরের ১ তারিখ অনুষ্ঠিত হওয়া চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের সবাই। বিধিবাম ভালো পরীক্ষা দিয়েও একজনও উত্তীর্ণ হননি। নতুন নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন, যারা ২০২৫ সালে পরীক্ষা দিয়েছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ক্যামেরা দেখে তারা কোনোভাবেই সামনে আসছেন না। আমরা একটু চেষ্টা করব তাদের ২-৩ জনকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলার জন্য। আপনাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। নামাজ পড়ে আসি, আপনার সাথে আমি বলবো। জি, একটু আগেও একজন একই কথা বলছেন, একটু কথা বলা প্রয়োজন। নামাজ পড়ে আসেন। ক্যামেরা উপস্থিতি টের পেয়েই আড়ালে নতুন নিয়োগপ্রাপ্তরা কিভাবে নিয়োগ পেয়েছেন, যোগ্যতা পূরণ করেছেন কিনা সেই প্রশ্নের জবাব দিতেও চাননি তারা। যারাও দিয়েছেন তাদের কথাও ছিল ধোঁয়াশা। কাজ সবকিছু আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, ম্যানেজমেন্ট যেহেতু আমাদের নিচে, ওদের সাথে কথা বলেন ভাই। এগুলো আমরা আগেই করে আসছি, এখানে এসে দেখতেছি প্রত্যেকটা কাজ আপনি যেখানে যান না কেন কিছু না কিছু তো শেখা লাগবে। ৭১ অনুসন্ধানে দেখা যায় চাকরি পাওয়াদের বেশিরভাগের অভিজ্ঞতা সনদ ভুয়া। সার্টিফিকেটে দেয়া তথ্য অনুযায়ী ঠিকানায় যেয়ে যাচাই করে জানা যায় সনদে থাকা নামে কোনো কর্মী নেই। সার্টিফিকেট প্রত্যয়নকারী ব্যক্তিও ভুয়া। রাজধানীর আসাদ গেটে থাকা এই ঠিকানায় যেয়ে দেখা যায় ফুয়েল লোডকারী চাকরি পাওয়া এই ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই ভবনে কখনোই ছিল না। সনদটি পুরোপুরি জাল। সাইন পাওয়ার নামে এখানে কোনো লোক নাই, কোনো কোম্পানিও নাই। এরপর মিরপুরে থাকা এসপি ফিলিং স্টেশনে খোঁজ নিয়ে জানা যায় সেখানে সনদে থাকা শামীম ফরাদ নামে কোনো ফুয়েল অ্যাটেন্ডেন্টের অস্তিত্ব কোনোদিনই ছিল না। এমনকি যিনি সনদ দিয়েছেন সেই আনিসুর রহমান নামে কোনো ম্যানেজারও কাজ করেনি এই পেট্রোল পাম্পে। ওই নামে আপনার ছিল না? ওই নামে কেউ ছিল না? না, এই নামে আমি কাউকে পাইনি এখানে। আনিসুর রহমান নামে কেউ ছিল ম্যানেজার? আনিসুর রহমান নামে ম্যানেজার এখানে ছিলেন না। কথোপকথনে এক পর্যায়ে বর্তমান ম্যানেজার জানান পদ্মা অয়েল কোম্পানি থেকে তাকেও জাল সনদ দেওয়ার অনুরোধ করা হয় তৃতীয় পার্টির মাধ্যমে, যদিও তিনি প্রকাশ্যে ক্যামেরায় এই কথা বলতে রাজি হননি। পদ্মার হেড অফিস থেকে চিঠি পাঠাইছে যে উনি এখানে কাজ করছে, এটার একটা আছে না এক্সপিরিয়েন্স। এটা অনেক চেষ্টার পর মোবাইলে বক্তব্য পাওয়া যায় পদ্মা অয়েল কোম্পানির সাবেক ও বর্তমান পরিচালকদের। এটা আমরা ছিলাম না, আমাদের কেউ ছিল না। এটা অনলি হেড অফিস থেকে হয়, হেড অফিসিয়াল ব্যাপার।
যেমন আমার আগে যিনি ছিলেন মুদির সাহেব, উনি নিয়োগ কমিটিতে ছিলেন কিনা আমি জানি না, ওনার সাথে কথা বলে দেখতে পারেন, মানে যার সময় নিয়োগটা হয়েছে। এইটা তো আমরা বলতে পারবো না, তবে এখানে যারা জয়েন করছে তাদেরকে 2 মাস ধরে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো কিছুই প্রোভাইড করে নাই, আমাদের মৌখিকভাবেও বলে নাই, খালি রিক্রুটের 1 মাস পরে লোকগুলোকে ট্রান্সফার করছে। এটাকে চরম অনিয়ম ও বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অত্যন্ত সেন্সিটিভ কাজ এগুলো। এই সেন্সিটিভ কাজ করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে দক্ষতার কোনো বিকল্প হতে পারে না। হ্যাঁ, এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। তদন্ত কমিটি করা হচ্ছে, তদন্ত হবে, এইসব কথা কিন্তু আমরা অতীতে অনেক শুনেছি। ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে এবং এটা যে করেই হোক এটার ব্যবস্থা নিতে হবে এবং সেটা জনগণকে জানাতে হবে। এমন স্পর্শকাতর কাজে নিয়োগে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। গাড়িতে তেল দেওয়া আর প্লেনে তেল দেওয়া কিন্তু এক জিনিস নয়। কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে সেটা কিন্তু মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে থাকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। শিক্ষক সহ জনবলের চরম সংকটে বাধাগ্রস্ত হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। তাছাড়া হাসপাতালে সার্জারি সহ অনেক বিভাগ চালু না হওয়ায় শিক্ষার্থীদের হাতে কলমে শিখতে যেতে হয় 3 কিলোমিটার দূরে সদর হাসপাতালে। রয়েছে আবাসন, ল্যাব, অডিটোরিয়াম, খেলার মাঠ সহ নানা সংকট। এসব সমস্যার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। এসে বাপির তোলা ছবিতে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন 3য় পর্ব। কুষ্টিয়া মেডিকেল কলেজে এ পর্যন্ত 15টি ব্যাচ ভর্তি হয়েছে। 9টি ব্যাচ থেকে 5 শতাধিক ডাক্তারও বেরিয়েছেন, কিন্তু এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক। শিক্ষকদের 86টি পদের বিপরীতে 44টি পদই ফাঁকা। নেই একজনও সরকারি কর্মকর্তা কর্মচারী। 2022 সালে 3য় শ্রেণীর 18টি পদে পরীক্ষা শুরু হলেও এখন পর্যন্ত হয়নি নিয়োগ। আউটসোর্সিং কর্মকর্তা দিয়ে আমাদের প্রশাসনিক যে কাজ সেটি চালালে তাদের আসলে প্রশাসনিক কোনো দায়বদ্ধতা থাকে না। আমার শিক্ষকের স্বল্পতা রয়েছে, বিশেষ করে বেসিক এবং প্রাক্লিনিক্যাল যে সাবজেক্টগুলি আছে। মেডিকেল কলেজটিতে নেই সাইমুলেশন ল্যাব, অডিটোরিয়াম, জিমনেশিয়াম সহ অন্যান্য সুবিধা। স্টিমুলেশন ল্যাব সেটার একটা অভাব বোধ করি। তারপর হচ্ছে অ্যানাটমির যে বেসিক আরো 3D ভাবে যদি দেখানো যেত। বেসিক সাবজেক্টে আরো 2-1 শিক্ষক যদি আসতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য। এরপরও কলেজটি থেকে প্রতি বছর বিসিএস সহ উচ্চতর ডিগ্রি অর্জনে ভালো ফলাফল করছেন শিক্ষার্থীরা। গত 22-23 সেশনে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সম্মিলিতভাবে প্রথম স্থান অধিকার করেছে এবং গত বিসিএসে এই মেডিকেল কলেজ থেকে 42 জন সুনামের সাথে উত্তীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল BMEAC-র তালিকাভুক্ত হতে হলে শুধু ক্লাসরুম বা ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, থাকতে হবে আধুনিক ল্যাব, খেলার মাঠ সহ অন্যান্য সুবিধা। ভালো অডিটোরিয়াম থাকা দরকার, সেটা নাই। ইনডোর গেমস কমপ্লেক্স, তারপর জিমনেশিয়াম, এগুলো এখনো নাই। মেয়েদের জন্য আলাদা একটা খেলার ভালো জায়গা। শিক্ষার্থীদের 2টি হলে মোট শয্যা 408টি, কিন্তু ছাত্রছাত্রী আছেন 504 জন। ফলে প্রায় 100 শিক্ষার্থীকে থাকতে হচ্ছে শিক্ষকদের ডরমেটরি এবং কর্মচারী হোস্টেলে। মেডিকেলে চান্স পাওয়ার পরে আসলে গণরুমে থেকে শিক্ষা গ্রহণ কার্যক্রমটা চালিয়ে যাওয়া অনেক কষ্টকর। আসলে বাইরে থেকে এসে মানে সকালে বিকালে ক্লাস এবং ডিউটি করা আসলে কোনোভাবেই সম্ভব না। যখন কর্মচারীরা সবাই এখানে চলে আসবে তখন এই স্টুডেন্টদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেডিকেল কলেজ ও হাসপাতালে মাল্টিপারপাস ভবন, মর্গ, ইন্টার্ন হোস্টেল হওয়ার কথা ছিল। এজন্য 2019 সালে হাসপাতালের পাশে হাউজিং এর কাছ থেকে 3,57 লাখ টাকা দিয়ে 8 একর জমি বরাদ্দ নেওয়া হয়। একই সাথে এই জমিটি বিভিন্ন ব্যক্তিদের মাঝে বরাদ্দ দেয় হাউজিং কর্তৃপক্ষ। ফলে মামলা জটিলতায় আটকে আছে ভূমি অধিগ্রহণের কাজ। বেশ কিছু ইম্পর্টেন্ট স্থাপনা কিন্তু করা সম্ভব হয়নি। আমরা আবার আপিল করেছি এবং আমরা কোর্টেও গেছি। কলেজ ও হাসপাতালটি ঢাকা কুষ্টিয়া মহাসড়কে। রাস্তা পারাপারের জন্য কোনো ফুট ওভারব্রিজ না থাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। কলেজ ও হাসপাতালটির সামনে একটি আধুনিক ওভারব্রিজ সহ অন্যান্য সংকটের দ্রুত সমাধান চাই কুষ্টিয়াবাসী। হিমেল মাহবুব, ৭১, কুষ্টিয়া। কৃষকদের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম বজ্রপাত। প্রতি বছর শত শত কৃষকের প্রাণহানি হলেও তাদের রক্ষায় নেই কোনো সরকারি উদ্যোগ। ফলে দীর্ঘ হচ্ছে বজ্রপাতে মৃত্যুর মিছিল। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর। গেল কয়েক মাসে এই এলাকাতে বজ্রপাতে মারা গেছে বেশ কয়েকজন। বিস্তৃত হাওরের খোলা চারপাশে ফসল ফলাতে কাজ করেন কৃষকরা। এছাড়া গরু চরান, রাখাল আর মাছ ধরার কাজ করেন জেলেরা। তবে বৈশাখ থেকে পুরো বর্ষা মৌসুমে হাওর থেকে ফেরার নিশ্চয়তা নেই তাদের।
কারণ হঠাৎ বজ্রপাত। প্রতি বছর এই কারণে বাড়ছে মৃত্যুর মিছিল। হাওর সহ খোলা জায়গায় যারা কাজ করেন তাদের জন্য বজ্রপাত যেন মূর্তমান আতঙ্কের নাম। আতঙ্কে মানুষ ভয়ে আউরে যাইতেছে না, সারাক্ষণই বৃষ্টি পড়তেছে, টাটা পড়তেছে, টাটার কারণে যাইলে দৌড় মেরে আইসা পড়ে বাড়িতে। 2000 টাকা বেশি না, জানলা বেশি, তবে অবাক করার বিষয়, বজ্রপাত থেকে এত প্রাণহানি ঠেকাতে বা তাদের রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রাকৃতিকভাবে তালগাছ বজ্রপাত নিরোধক একটি গাছ। বিস্তীর্ণ অঞ্চলে দিন দিন কমে আসছে এর সংখ্যা। নিরাপত্তার আরেক ভরসা মেটাল নিরোধক। বর্তমান সরকার এই বিষয়ে সচেতন আছে বলে জানালেন প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। উঁচু তাল গাছ জাতীয় যে গাছ, সেই গাছগুলো বিশেষ করে এইসব খোলা প্রান্তরে আমরা লাগাতে চাচ্ছি। কারণ এখানে যদি আমরা এই ধরনের বৃক্ষরোপণ করি তাহলে খুব ন্যাচারালি, প্রাকৃতিকভাবে কিন্তু বজ্রপাত থেকে মৃত্যু আমরা রোধ করতে পারবো। এবং সেটার সাথে সাথে আমরা যারা ওয়েদার নিয়ে আমরা কাজ করেছি এর আগে, এবং আমরা পরিবেশ নিয়ে কাজ করছি, আমরা এটাও রিকমেন্ড করছি যে সেখানে যদি আমরা কোনো মেটাল যে রড দেওয়া হয়, সেটা বজ্রপাত থেকে নিরোধক যে দণ্ড দেওয়া হয়, সেটি যদি দেওয়া যেতে পারে, সেটিও একটা ব্যবস্থা হতে পারে। হাওরে বজ্রপাত স্বাভাবিক ঘটনা হলেও জলবায়ু পরিবর্তনে আগের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। অবশেষে প্রবাসীদের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে মুক্তিযোদ্ধা এটিএম শহীদুল্লাহর মরদেহ। $11,000 খরচ করে তার মরদেহ দেশে পাঠিয়ে দাফনের শেষ ইচ্ছেটুকু পূরণ করছে প্রবাসীরা। দেশের মাটিতেই মৃত্যুর ইচ্ছে ছিল দীর্ঘদিনের, কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। এর আগে আর্থিক সংকটের কারণে তাকে দেশে আনা সম্ভব ছিল না। মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা লাভ শেয়ার বিডি ইউএস এর আয়োজনে তাকে পাঠানো হচ্ছে। নিজ জেলা মাদারীপুরে দাফন করা হবে। হজের আনুষ্ঠানিকতা শুরু আগামীকাল থেকে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে জড়ো হয়েছে লাখো মানুষ। মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পবিত্র মক্কা নগরী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরেছে সৌদি কর্তৃপক্ষ। এবার বাংলাদেশ থেকে হজ করতে গেছেন ৭২,০০০-এরও বেশি মুসল্লি। তাদের জন্য ব্যাপক সেবামূলক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ হজ মিশন। তাদের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময় হাজিদের খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের কর্মকর্তারা হাজিদের সেবায় নিয়োজিত আছেন। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনা থেকে ৯ জিলহজ সারাদিন আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিরা। আসর পর্যন্ত নামাজ আদায়, আল্লাহ জিকির সহ নানা দোয়া দরুদের সময় পার করবেন। এরপর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসঙ্গে আদায় শেষে সেখানে সারা রাত অবস্থান করতে হবে। ১০ জিলহজ কুরবানি এবং শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।